ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য না হলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য। আপনার কি মনে হয় এই বক্তব্য আসলে রাজনৈতিক চাপ সৃষ্টি করছে নাকি আসলে বাস্তব উদ্বেগ প্রকাশ করছে? এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান একটি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন ৭২-এর সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি। ওনার এই অভিযোগের সুর বিএনপি দিকে কেন, কি বলবেন আপনি? আমি আগে মঞ্জু ভাইয়ের কথার উত্তরটা দেই। ইতিমধ্যেই আপনারা সকলেই জেনেছেন যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির পর উনি আর একদিনও থাকতে চান না, এবং ফেব্রুয়ারির মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা কনসেনসাসে এসে নির্বাচনের ফয়সালা চূড়ান্ত করতে না পারে তাহলে সম্ভবত তিনি ফেব্রুয়ারির পর চলে যাবেন। এই সাথে যদি আপনি নাহিদ ইসলামের কথাটা আজকে মেলান, উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছে, এবং আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না, কারণ ম্যাক্সিমাম উপদেষ্টায় ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন। সো তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন, এবং শুধু দেশের বাইরে তো না, বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলোতেই তারা আবারও ফিরে যাবেন। সো এই জন্য তাদের খুব একটা এক্সিট রুট খুঁজতে খুব কষ্ট করতে হবে তেমনটিও না। সো আমরা যদি এটা দেখি সাদা চোখে এই ইনফরমেশনগুলো, তাহলে এটা সহজেই অনুমেয় যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় ফেব্রুয়ারির মধ্যে, তাহলে বাংলাদেশ একটা গভীর অনিশ্চয়তায় পড়বে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন হচ্ছে। আওয়ামী লীগের মিছিল ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা, এবং মিছিলের দৈর্ঘ্য প্রস্থ যথেষ্ট বড়। সুতরাং ঘরের পাশে আওয়ামী লীগ যে হাত পা গুটিয়ে বসে আছে তেমনটিও নয়। শুরুর দিকে আমরা যেমন তাদের মধ্যে কিছুটা হতবিহ্বল ভাব বা কিছুটা হতচকিত অবস্থা লক্ষ্য করেছিলাম, এই সরকারের ক্রমাগত উপর্যুপরি ব্যর্থতা তাদেরকে সেই সাহস দিয়েছে যাতে তারা কোনো রকম কোনো দুঃখ প্রকাশ না করে, কোনো রকম কোনো অনুশোচনা না করে আবারও বীর দর্পে পলিটিক্সে আসবার কথা চিন্তা করে। এবং ভেরি রিসেন্ট যেই ইন্টারভিউটা আমাদের প্রধান উপদেষ্টা দিলেন, সেখানেও কিন্তু তিনি বেশ কিছু জায়গা একটু হেইজি বা একটু অস্পষ্ট রেখেছেন। তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, তাদের কার্যক্রম স্থগিত আছে আপাতত, এবং তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না এটা নির্বাচন কমিশন ঠিক করবে। বিষয়টির মধ্যে এক ধরনের, এবং সেই সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কিন্তু জানিয়েছেন এটি একটি ট্রান্সলেশন জনিত সমস্যা। আপনি এই বিষয়ে কি বলবেন? দেখুন, পলিটিশিয়ানরা যখন কোনো কিছু অ্যাভয়েড করতে চান, ওনারা পলিটিক্যাল সিকনেস বলে একটা কথা আছে, রাজনৈতিক অসুস্থতা, ওনারা হঠাৎ অসুস্থ হয়ে যান। ধরুন কোন একটা সমাবেশে আপনি যেতে চাইছেন না, কোন একটা মিটিং আপনি অ্যাটেন্ড করতে চাচ্ছেন না, আপনাকে কল করা হলে ইনভেরিয়েবলি আপনি বলবেন আমি অসুস্থ। এটাকে আমরা বলি পলিটিক্যাল সিকনেস। সো এই ধরনের অজুহাত আসতে পারে, কিন্তু আমার ব্যাখ্যা আমি করেছি, মানুষও তার যার যার ব্যাখ্যা শেষে করবে। এই সকল কিছু যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন, আপনি দেখবেন একটা গভীর অনিশ্চয়তা, এবং দেশের ভেতরে দেশের বাইরে ক্রমাগত কিন্তু অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, এবং অস্থিরতা হচ্ছে। আপনি দেখুন ৭০০-র উপরে পূজা মণ্ডপে অসুরের চেহারায় দাড়ি বসানো হয়েছে। আমি কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় কিংবা কোনো ব্যক্তি আমি এজন্য দায়ী করব না। কোনো একটা মহল চাইছে দেশটা অস্থিতিশীল হোক, এবং কোন মহল এটা আমি জানি না, কিন্তু আপনিও জানেন না। সরকারের দায়িত্ব ওই মহলটিকে খুঁজে বের করা। আপনি দেখুন প্রতিদিন কোথাও না কোথাও মব ভায়োলেন্স হচ্ছে, সরকার নিন্দা জানানোর বাইরে। আচ্ছা, কোনো সরকার যে নিজেকে নিজে নিন্দা জানাতে পারে এটাও বাংলাদেশে একটা অভূতপূর্ব দৃষ্টান্ত। আমরা কিন্তু তার বাইরে সরকারকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখি নাই। এখনই আপনার হেডলাইনে যাচ্ছিল ৬,৬৭,০০০ কোটি টাকা মঞ্জুরিন। বাংলাদেশের ইতিহাসে এত মঞ্জুরিন কোনোদিন হয় না, ২.৫ লক্ষ কোটি টাকা এক বছরে হয়েছে। জি ব্যারিস্টার রুমিন ফারহানা, এই বিষয়টি আবারও আসবো আমরা একটি বিরতি নিয়ে। বিরতির আগে যে বিষয়টি নিয়ে আপনি আসলে কথা বলতে পারেননি, আমরা সময় স্বল্পতার কারণে বিরতিতে চলে গিয়েছিলাম। আমরা বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের একটি বক্তব্য। তিনি বলেছেন ৭২-এর সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি। অর্থাৎ আমি যদি একদম সুস্পষ্টভাবে বলি, উনি বলেছেন ৭২-এর সংবিধান ভারতের স্বার্থ রক্ষা করে, এই সংবিধানের কারণে বারবার দেশ সংকটে পড়ছে, অথচ সেই সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় বিএনপি মরিয়া। আপনার কাছে আমার সেই প্রশ্ন ছিল যে তার এই অভিযোগের সুর কেন বিএনপির দিকে? Offense is the best defense.
আমরা যখন কোনো ভুল করি, বিশেষ করে বাচ্চারা খেয়াল করবেন বাসায়, ওরা যখন কোনো ভুল করে দ্রুত সে চেষ্টা করে দোষটা কার উপরে দিয়ে আগে নিজেকে সে নির্দোষ প্রমাণ করবে। আমরা কিন্তু কেউ এখনো প্রশ্ন তুলি নাই যখন বাংলাদেশে কেবলমাত্র নৌকা এবং নৌকাই নির্বাচন করেছে, তখন নৌকার পাশাপাশি আরেকটা পোস্টার সারা বাংলাদেশে উড়ে বেরিয়েছে, সেটা হাত পাখা ইসলামী আন্দোলন। আমরা কিন্তু কেউ প্রশ্ন করি নাই যে ইসলামী আন্দোলন কি করে গত 15 বছর বাংলাদেশের মাটিতে নিরঙ্কুশভাবে তাদের মহাপ্রতাপে রাজনীতি করে যেতে পেরেছে, যেখানে বিএনপির মতন এত বড় একটি পলিটিক্যাল পার্টিকে কমপ্লিটলি মাটির সঙ্গে মিশিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। আমরা কিন্তু প্রশ্নগুলো কখনো তুলি নাই, এবং তুলি নাই বলেই এখন তিনি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্সের মতো আগেই নিজের ডিফেন্সটা নেওয়ার একটা চেষ্টা করছেন। দেখুন, 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ: 72-এর সংবিধান, ভারতের স্বার্থ রক্ষা এবং বিএনপি। 72-এর সংবিধান কি আসলেই 72-এর সংবিধান আছে, নাকি 17টা সংস্কারের পরে এটা একটা নতুন রূপ নিয়েছে? এইটা একটা বিরাট প্রশ্ন। এই 72-এর সংবিধান থাকা অবস্থায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, এবং বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে বিভিন্ন সময় জোটের সঙ্গী হয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোও ছিল। সো এই যে 16টা 17টা অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা পার্টির কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। সো এটাকে যদি আপনি 72-এর সংবিধান ধরেন, দ্যাট ইজ নট রাইট। ভারতের স্বার্থ, বাংলাদেশে গত 15 বছর আপনি যদি গণতন্ত্রের পক্ষে বলতেন, মানুষের ভোটের অধিকারের পক্ষে বলতেন, আইনের শাসন, ন্যায় বিচার, বৈষম্য নিরসনের কথা বলতেন, আপনাকে একটা কথা দিয়ে থামিয়ে দেয়া হতো: আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এবং আপনি রাজাকার শাবক। এই শব্দটা আমার মনে আছে, কারণ আওয়ামী লীগের তথ্যমন্ত্রী আরাফাত একটা বিরাট কলাম লিখেছিল যে রাজাকার শাবকদের বাংলাদেশে বাস করার অধিকার আছে কিনা। এখন আমরা দেখছি 5ই আগস্টের পর সব একই রকম আছে, তেমন কিছুই বদলায় নাই। নতুন নতুন অনেক কিছু যুক্ত হচ্ছে, মব কালচার যুক্ত হয়েছে, বাড়ি বাড়ি ঢুকে ডাকাতি যুক্ত হয়েছে, অনেক কিছু যুক্ত হয়েছে। সেই সঙ্গে রাজাকারের বদলে এখন ভারতের দালাল, রয়ের এজেন্ট ট্যাগ দেওয়ার সংস্কৃতি শুরু হয়েছে। অর্থাৎ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে 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 বিষয়টিকে একেবারে খেলো করে ফেলেছিলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একেবারে খেলো করে ফেলেছিল, অতি ব্যবহারে লেবু বেশি ইয়ে করলে তো তিতা হয়ে যায়, সেরকম করে ফেলেছিল। একই রকম তেতো করা হচ্ছে। আপনি এখন মানুষের ভোটের অধিকারের কথা বলেন, আপনি একটা নির্বাচনের কথা বলেন, আপনি বাক স্বাধীনতা প্রকাশ হিসেবে আপনি ফেসবুকে আপনার মতামত দেন, কিংবা টকশোতে আপনি কথা বলেন, মুহূর্তের মধ্যে আপনি হয়ে যাবেন রয়ের এজেন্ট, ভারতের দালাল। ভেরি ইন্টারেস্টিং। গত 15 বছর ভারতের বিরুদ্ধে কিন্তু খুব টু শব্দটা আমরা কাউকে তেমন করতে দেখি নাই। তখন যখন আমি ঠিক এইভাবেই, আমার কোনো খাতে কোনো পরিবর্তন হয় না, কথারও পরিবর্তন হয় নাই, অ্যাপিয়ারেন্সেরও পরিবর্তন হয় না, লুকেরও পরিবর্তন হয় না। আমি যখন এখন কথা বলি তখন কিন্তু তখন যারা আমাকে ঈশ্বর জ্ঞানে এত ভালো এত ভালো এত ভালো কথা বলি, তাদের খুব পছন্দ হতো, তারাই এখন আমাকে অবলীলায় ভারতের দালাল, রয়ের এজেন্ট বলে। সো এই যে একটা সংস্কৃতি, যে মতের সঙ্গে না মিললেই তাকে মেলাইন করার জন্য আপনি যে কোনো কিছু বলেন, এটাই 15 বছর ধরে চলে এসছে, এবং সেটার কন্টিনিউয়েশন আমরা এখনো দেখতে পাচ্ছি। আপনি ইসলামী ঐক্যজোটের যে কথাটা বললেন না, সেটা এই জায়গা থেকে খুব ভিন্ন কিছু না। এবং সেই সাথে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাউজুল করিমও একটি কথা বলেছেন। তিনি বলেছেন, মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে, তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। খালি নেতা, দল কিংবা শুধু দেশ বদল করলে আসলে শান্তি আসবে না। শান্তি তখনই আসবে যখন আমরা নীতি আদর্শের পরিবর্তন আনতে পারবো। ওনার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দারুণ বলেছেন। এখন এই দারুণ কথাটা মানুষ যদি বিশ্বাস করে ওনাকে ভোট দেবে, উনি সরকার গঠন করবে, উনি দেশের পরিবর্তন আনবে, কোনো অসুবিধা নাই তো। এই কথাটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন যারা নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, বাইনারি, অনেকগুলো কিছু কিছু মানে কয়েকটা শব্দ শিখে সেগুলো জার্গল করে যেভাবে পলিটিক্সটাকে দীর্ঘদিন ধরে করেছে আমরা দেখেছি, সেই মানুষগুলোই যখন দেখি 10 লক্ষ টাকার জন্যে
আওয়ামী লীগের নেতার বাড়িতে হানা দেয়, কিংবা যখন দেখি উপদেষ্টাদের ৯/৬ নিয়ে তারাই কথা বলে, কিংবা তাদের পিএসদের দুর্নীতির খবর যখন প্রকাশিত হয়ে যায়, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে যখন ধরা পড়ে সমন্বয়ক পরিচয় দিয়ে, তখন তো আসলে আর এই নতুন বন্দোবস্তের কোনো অর্থ থাকে না। জি, ব্যারিস্টার রুমিন ফারহান, আপনাকে ধন্যবাদ।